presentation. What is presentation? Follow. What is presentation? The part of the fetus which occupies. Recording in progress. শুনতে পাচ্ছো আমার কথা? আচ্ছা, তাহলে প্রেজেন্টেশন কি বলতে পারবে না? Madam, parts of fetus which occupies lower uterine segment. হ্যাঁ, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। কয় ধরনের প্রেজেন্টেশন আছে? Madam, cephalic, breast, shoulder and cord. আচ্ছা, তারপরে what is presenting part? Madam, part of presentation which lies over the lower uterine segment. Lower uterine segment বা over internal os. Over internal os. Lower uterine segment-এ তো তোমার প্রেজেন্টেশনটা থাকবেই, তার মধ্যে যে পার্টটা তোমার প্রেজেন্টিং পার্ট সেইটাই ইন্টারনাল os এর উপরে থাকে, তাই না? আচ্ছা, তারপরে what is denominator? What is denominator? Madam, a fixed point যা দিয়ে আমরা পজিশনটা ডিসাইড করব যে বেবিটা কোথায় আছে। হ্যাঁ, the arbitrary fixed point over the presenting part which decides the relation with maternal pelvis, তাই না? মানে occipito anterior, occipito posterior, denominator কোনগুলো? ম্যাডাম হচ্ছে অক্সিপুট একটা ডিনোমিনেটরের ক্ষেত্রে ম্যাম, occiput, sinciput, brow, ম্যাম মেন্টাম ফেসের ক্ষেত্রে। হ্যাঁ, ব্রাউতে হলো sinciput আর মেন্টাম হলো ফেস। আচ্ছা, আর যেটা বললাম যে প্রেজেন্টিং পার্ট কি কি? ম্যাম 8টা আছে ম্যাম। 8টার মধ্যে অ্যান্টেরিয়র ম্যাম মেইনলি হলো ডিরেক্ট অক্সিপিটো অ্যান্টেরিয়র, তারপর মেইনলি থাকে ম্যাম লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, তারপর ম্যাম লেফট অক্সিপিটো ট্রান্সভার্স, লেফট অক্সিপিটো পোস্টেরিয়র, ডিরেক্ট অক্সিপিটো পোস্টেরিয়র, রাইট অক্সিপিটো পোস্টেরিয়র, রাইট অক্সিপিটো ট্রান্সভার্স, রাইট অক্সিপিটো অ্যান্টেরিয়র ম্যাম। গুড। আচ্ছা, তাহলে তোমাদের আর এই হলো আমার পজিশন। এখন ইফেসমেন্ট, ডাইলেটেশন এগুলো তো ক্লিয়ার নাকি? এক মিনিট, আমি একটু হ্যালো, কি খবর নাসরিন? আচ্ছা, তো তুমি তুলে দাও, ওটা মনে হয় বেশি বড় নয়, যদি সবকিছু রেডি থাকে। আচ্ছা, যদি সবকিছু রেডি থাকে তাহলে তুলে করে ফেলো। ট্রিনা আছে তো নাকি? অসমা আসছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুলে ফেলো, আমি ক্লাস নিচ্ছি, বুঝছো? আচ্ছা, আর ওই যে পেইং 6-এ হাবিবুন্নেসা নামে একটা পেশেন্ট আছে, পেইং 6 কোনটা? ওই আইইউডিটা? হয়ে গেছে কালকে? আর ওই যে যেটা ইন্টারসার্ভাইকাল ক্যাথেটার দেওয়া ছিল ওটা এখনো কিছুই হয় নাই। আচ্ছা, ও প্রিভিয়াস প্রসিজার থ্রেটেন্ড অ্যাবর্শন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওইটাকে তুমি ম্যানেজমেন্ট দিয়ে রাখো। হ্যাঁ, আর এমনিতে হ্যাঁ, না আরো দেখি না, 2-1 দিন, 7 দিন হয়নি তো এখন।
না তোমার হচ্ছে ক্রিয়েটিনিন করতে বলছিলাম আজকে, ক্রিয়েটিনিন দিলাম আর কি। তুমি ওগুলো করতে দাও। হ্যাঁ, রিপোর্ট যদি ভালো থাকে আমরা 2-1 দিন দেখবো মেরুপেনাম পাচ্ছে। ঠিক আছে। ও, এখন তুমি কখন সাইটোমেস দিবা আর কখন ওটা দিয়ে করবা, তাও তো কথা। তাহলে কালকে করো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে হোয়াট ইজ স্টেশন? স্টেশনটা কি বলো দেখি? ম্যাম হেডটা ইস্টিয়াল স্পাইনের কোন লেভেলে আছে সেটা পার ভেজাইনাল এক্সামিনেশন করে যদি আমরা বুঝতে পারি সেটা হলো স্টেশন ম্যাম। শিয়াল স্পাইনের লেভেলে থাকলে কি বলবো? ম্যাম স্টেশন 0। 0। আর উপরে থাকলে? ম্যাম 1 আঙ্গুল উপরে থাকলে +1, 2 আঙ্গুল উপরে থাকলে +2, 3 আঙ্গুল উপরে থাকলে +3। তাই কি? উপরে থাকলে তো মাইনাস, নিচে প্লাস। 1 আঙ্গুল উপরে থাকলে মাইনাস, 2 আঙ্গুল উপরে থাকলে মানে 1 মাইনাস, 2 মাইনাস, 3 মাইনাস এরকম। আর নিচে চলে আসলে তখন তো প্লাস হয়ে যাবে। ম্যাম আমরা মনে হয় ভুল বুঝেছিলাম, আমরা উল্টাটা লিখেছিলাম। ও আচ্ছা, কেন ছবিটা দেখো নাই? বইয়ের ছবি দেখো নাই তোমরা? তাহলে বইয়ে একটা সুন্দর ছবি আছে, তত্ত্বটা দেখো নাই? আচ্ছা, আমি ছবিটা দেখাবো এখন। তোমাদের আর অন্য কেউ ক্লাস নাই এটা এখন নিচ্ছে কি? না ম্যাম। ওয়ার্ডে তো ক্লাস শেষ মনে হয়। ওয়ার্ডে একটা ব্যাচের ক্লাস শেষ না? সি ব্যাচ না কোন ব্যাচের? ওয়ার্ডে সি ব্যাচের ক্লাস শেষ তো মনে হয়, নাকি? জি ম্যাম। হ্যাঁ, তাহলে সি ব্যাচ কে কি কি পড়ানো হয়েছে? এগুলো কি পড়ানো হয়েছে? হ্যাঁ, এগুলো পড়ানো হয়নি সি ব্যাচ কে? না ম্যাম। কেউ কোন পড়ানো হয়নি? আচ্ছা, লেবার সম্পর্কে কোনো কিছুই পড়ানো হয়নি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা আসি। আমি স্টেশনটা আর বলবো। আগে আমি ফার্স্ট স্টেজ অফ লেবার এর ম্যানেজমেন্টটা বলি। ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ অফ লেবার। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, হ্যাঁ, সবগুলোর ম্যানেজমেন্ট আসবো। আমি আহ একশো আটকে 108 108 কে বলো তো? আচ্ছা, 118। 118 আছো? কেউ নাই এখন? তাহলে কয়জন আছো? তোমরা কি 106 4-5 জন জন। আছো নাকি? 106 জন ম্যাম। 106 আছো? 106 জন। 106 জন? জি ম্যাম। আচ্ছা,
106 জন প্রেজেন্ট। আচ্ছা 111 কে? একশো এগারো কে? নাই। 111 নাই। তাকে জিজ্ঞেস করে সেই নাই। Recording stopped. সেন্টিমিটার পর First stage of labor. Onset of labor pain, from onset of labor pain up to full dilation of cervix. Dilatation of cervix. dilatation. Dilatation and effacement of the cervix and formation of uterine segment. Lower uterine. না, ফার্স্ট স্টেজ হচ্ছে from onset of labor up to full dilation of cervix. লেবার পেইন শুরু হওয়া থেকে শুরু করে সার্ভিক্সের ফুল ডাইলেটেশন হয়ে গেল, এইটুকু হলো ফার্স্ট স্টেজ অফ লেবার। এটাই তোমরা আমার মনে হচ্ছে এখনো ক্লিয়ার হও নাই। এর আগের দিন তো সুন্দর বললা কে জানো একদম, কিন্তু আজকে কিন্তু হ্যাঁ বলো। আমার মনে হয় দুই একজন তোমরা মানে মনোযোগ দিয়ে শুনো, বাকি কেউই শুনো না, এবং দুই একজনের রেসপন্স করো, বাকিরা কেউই নাই। 105 জন 6 জন যাই বলো না কেন, যাকে যখন ডাকি তাকে তখন পাওয়া যায়। তাহলে ফার্স্ট স্টেজ তোমার লেবারের 3টা স্টেজ যদি বলতে না পারো ফেল করবা, ফেল। তুমি যত কিছু বলতে পারো, লেবারের 3টা স্টেজ কতটুকু, কত কোনখান থেকে শুরু কোনখান থেকে শেষ কোন পর্যন্ত, এই 3টা স্টেজ 4টা স্টেজ যদি বলতে না পারো ফেল। কাজে এই 4টা স্টেজ তোমাদের শিখতে হবে না। আমি এত কষ্ট করে তোমাদেরকে নর্মাল পড়াচ্ছি, আর তোমরা যদি 4টা স্টেজ না বলতে পারো তাহলে তো আমার পড়ানোর দরকার নাই আমার মনে হয়। বলো ম্যাম ফার্স্ট স্টেজ হবে onset of labor pain থেকে আপ টু ফুল ডাইলেশন অফ সার্ভিক্স ডাইলেটেশন, এটা হচ্ছে 10 সেন্টিমিটার যখন হবে তখন বলবো ফুল ডাইলেটেশন। আর সেকেন্ড আরেকজন বলো সেকেন্ড স্টেজ আরেকজন বলো ছেলেদের মধ্যে। ফিটাস না ম্যাম, ডেলিভারি অফ দ্য ডেলিভারি অফ ফিটাস। হ্যাঁ ডেলিভারি অফ ফিটাস, সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ। আরেকজন বলো থার্ড স্টেজ। ম্যাম ডেলিভারি অফ ফিটাস থেকে এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা। এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা, তাহলে এটা হলো থার্ড স্টেজ। আর ফোর্থ স্টেজ ম্যাম 1 hour after delivery, expulsion of placenta to the 1 hour after delivery. হ্যাঁ এই 1 hour হচ্ছে অবজারভেশন স্টেজ, তাই না? তাহলে লেবারের এই 4টা স্টেজ সম্পর্কে আগে কনফার্ম হতে হবে। আমি যে কয়জন রোল ধরে ডাকলাম একজনও প্রেজেন্ট নাই, তাহলে তারা কি অ্যাবসেন্ট করে দিল? ম্যাম 111 আমি প্রেজেন্ট ম্যাম। 3-4 জনকে ডাকলাম, 3-4 জনের কেউই প্রেজেন্ট। তাহলে আমি এখন একজন করে ডাকবো, এখন থেকে যারা থাকবে না তারা অ্যাবসেন্ট। ম্যাম 111 ম্যাম আমি প্রেজেন্ট ম্যাম। আচ্ছা ঠিক আছে, 111 প্রেজেন্ট। আচ্ছা দেখো, এই যে দেখো এখন দেখতে পাচ্ছ এই যে এঙ্গেজমেন্টটা দেখালাম, এঙ্গেজমেন্টটা কি? এঙ্গেজমেন্টের ছবি দেখতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ এই যে দেখো এখানে কি দেখা যাচ্ছে যে Recording in progress. when maximum transverse diameter crosses the pelvic rim it is called engagement, তাই না? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটারটা যখন ক্রস করে যাবে ব্রিমটা, পেলভিক ব্রিমটা, ব্রিম কোনটা? আউটলেট, ইনলেট, ক্যাভিটি, কোনটা ব্রিম? Pelvic inlet, madam. ইনলেট ম্যাম। Inlet. ইনলেটটা হলো
পেলভিক রিম, তাহলে পেলভিক রিমটা যখন ফিটাসের হেডের ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটারটা যখন ক্রস করে ভিতরে ঢুকে যাবে, এই যে দেখো এখানে হচ্ছে নট এঙ্গেজড, এঙ্গেজমেন্ট শুরু হয়ে গেছে, তারপর আস্তে আস্তে এটা এঙ্গেজ, এটা ডিপলি এঙ্গেজড। এই ছবিটা কিন্তু তত্ত্বতে আছে, এই ছবিটা ওখানে দেখতে পাবা। আচ্ছা স্টেশনটা দেখো, এই যে স্টেশন দেখো, ইসচিয়াল স্পাইনাল লেভেলে কত? 0। ইসচিয়াল স্পাইনাল লেভেলে যখন তোমার প্রেজেন্টিং পার্টটা থাকবে তখন এটা 0, তার উপরে মাইনাস, তার নিচে প্লাস। দেখতে পাচ্ছ ছবিটা? আচ্ছা তাহলে ক্লিয়ার? জি ম্যাম, তাহলে কি এখন জি ক্লিয়ার ম্যাম, স্টেশন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা আসি ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ অফ লেবার। এখানে দেখো ফার্স্ট স্টেজ অফ লেবারে আমরা কি করব? একটা মা যখন তোমার কাছে লেবার পেইন নিয়ে আসবে তখন আমরা কি করব? প্রথমে একটা কমিউনিকেশন এস্টাবলিশ করতে হবে, তাই না? তার মানে পেশেন্টের সাথে কথা বলতে হবে, হিস্ট্রি নিতে হবে, সেগুলো তো সব করলাম। তারপরে কি করতে হবে? পেশেন্টকে অ্যাসিওর করতে হবে, তোমার পেশেন্টের প্রতি যে সিম্প্যাথি সেটা দেখাইতে হবে। সিম্প্যাথি, এমপ্যাথি যা আছে এখানে সবটাই তোমার মায়ের প্রতি সেই জিনিসটা থাকতে হবে। তা না হলে সেই মাটা তোমার উপর কিন্তু আস্থা পাবে না। যখন তোমার উপর আস্থা পাবে তখনই কিন্তু সে তোমার কথা শুনবে, আদারওয়াইজ তোমার কথা কিন্তু শুনবে না। সেই জন্য তোমাকে মায়ের সাথে সেই রকম একটা কমিউনিকেশন এস্টাবলিশ করতে হবে। এরপর কি কি করবা তুমি? এই ক্ষেত্রে তুমি কি করবা? যে মাকে অ্যাসিওর করতে হবে, এনকারেজ করতে হবে, কি বলবে যে এখন তার এখন কি কন্ডিশন সেটা তোমাকে বুঝিয়ে বলতে হবে, যে এখন সে অ্যাক্টিভ ফেজ না ল্যাটেন্ট ফেজ না কোন স্টেজে আছে, তার আরো কতক্ষণ লাগতে পারে, এই সব জিনিসগুলো তাকে বুঝিয়ে বলতে হবে। এবং এখন সে কি করবে সেই জিনিসটা তাকে বুঝিয়ে বলতে হবে। সব জিনিসটা তুমি পুরো লেবারটা তার কাছে তুমি এক্সপ্লেইন করবা, যে এই এখন এই অবস্থা, এরপরে আপনার এই হবে এই হবে। তুমি প্রথমে যদি তাকে এক্সপ্লেইন করে দাও তার একটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে, এবং সে তখন তুমি যা বলবা তোমার কথা কিন্তু সে তখন শুনবে। আচ্ছা এরপরে আমরা কি করব? মায়ের সাথে একজনকে রাখবো, আমাদের দেশে আমরা মায়ের সাথে সাধারণত মায়ের যে ফিমেল অ্যাটেন্ডেন্স আমরা তাদেরকে রাখবো। যেমন মায়ের সাথে খালা থাকতে পারে, নানি থাকতে পারে, বোন থাকতে পারে, যে কেউ হোক একজন মায়ের সাথে থাকতে পারে। আচ্ছা বাইরের কান্ট্রিতে কিন্তু হাজবেন্ডরাও থাকে বাইরের দেশে। যেহেতু আমাদের দেশে সেরকম অবস্থা নাই, আমাদের দেশে একটা লেবার রুমেই দেখা যায় যে আমাদের মেডিকেলের লেবার রুমটা তোমরা দেখেছো কিনা, হসপিটালে টার্সিয়ারি লেভেলের হসপিটালে কিন্তু একটা লেবার রুমেই 2-3 জন পেশেন্টেরও ডেলিভারি হয়, অনেক সময় 5-6 জন। তাই এখানে হাজবেন্ডকে অ্যালাউ করা আমাদের পক্ষে সম্ভব হয় না, সেই জন্য আমরা ফিমেল অ্যাটেন্ডেন্স অ্যালাউ করি, একজন ফিমেল অ্যাটেন্ডেন্স পেশেন্টের সাথে থাকবে। আচ্ছা এরপর কি করবে পেশেন্ট কি করবে? এই মানে আমি ফার্স্ট স্টেজের ম্যানেজমেন্ট বলছি কিন্তু, হ্যাঁ? তাহলে পেশেন্ট এই অবস্থায় কি করবে? শুয়ে থাকবে না বসে থাকবে না হাঁটাচলা করবে, কি করবে? হাঁটা চলা করবে। হাঁটা চলা। কারণ আচ্ছা ফার্স্ট স্টেজের দুইটা ফেজ, কি কি? ল্যাটেন্ট ফেজ আর অ্যাক্টিভ ফেজ। ল্যাটেন্ট ফেজ কত সেন্টিমিটার পর্যন্ত? 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার, এখন 5 সেন্টিমিটারও বলা হয়, যাই হোক 4 বা 5 সেন্টিমিটার এই পর্যন্ত হচ্ছে ল্যাটেন্ট ফেজ, তারপরে অ্যাক্টিভ ফেজ। আচ্ছা তাহলে এই সময়টায় তার শুধু এই
পিরিয়ড কত, ডিউরেশন কত তখন? ম্যাম 8 থেকে 10 আওয়ার পর্যন্ত হতে পারে। হ্যাঁ 8 to 10 আওয়ার পর্যন্ত আহ, হতে পারে। তাহলে তার মধ্যে ল্যাটেন্ট ফেজটাই কিন্তু 7 to 8 আওয়ার্স, 7 to 8 আওয়ার্স পর্যন্ত ল্যাটেন্ট ফেজ, আর অ্যাক্টিভ ফেজ কিন্তু 5 আওয়ার্স। তাহলে আমরা যদি 12 ঘন্টা ধরি ফার্স্ট স্টেজ, তাই না? ফার্স্ট স্টেজ টোটাল কত? 12 আওয়ার্স, 12 আওয়ার্স না? ইয়েস ম্যাম। হ্যাঁ তাহলে 12 আওয়ার্স যদি তোমার ফার্স্ট স্টেজ হয়, তার মধ্যে 7 ঘন্টা আমি বললাম ল্যাটেন্ট ফেজ, তাহলে অ্যাক্টিভ ফেজ কতক্ষণ? 5 ঘন্টা। অ্যাক্টিভ ফেজ হলো 5 ঘন্টা। তাহলে 5 সেন্টিমিটার 2 to 5 সেন্টিমিটার ডাইলেটেশন হবে আমার 7 ঘন্টায়, আর বাকি 5 সেন্টিমিটার ডাইলেটেশন হবে আমার 5 ঘন্টায়। কারণ তখন অ্যাক্টিভ ফেজ, তখন কন্ট্রাকশন বেশি থাকে, তাড়াতাড়ি অসটা ডাইলেট হয়, ঠিক আছে? সেই জন্য অ্যাক্টিভ ফেজটার ডিউরেশনটা কম। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। তাহলে এই ফেজ সে হাঁটা চলা করবে তো অবশ্যই, এতক্ষণ তো কারো পক্ষে শুয়ে থাকা সম্ভব নয়, তাই এই ফেজে সে হাঁটা চলা করবে। তার যেরকম ভালো লাগে, তার যদি শুয়ে থাকতে ভালো লাগে শুয়ে থাকবে, তার যদি বসে থাকতে ভালো লাগে বসে থাকবে, বা একটু হাঁটা চলা করলে কি হয়, আস্তে আস্তে নিচে নামে, গ্র্যাভিটির কারণে নিচে নামে। সেজন্য আমরা মাকে সবসময় বলবো যে আপনি একটু হাঁটা চলা করেন। তারপরে খাবে কি, এই সময় কি তুমি একদম এনপিও রেখে দিবা, মানে মুখে খাওয়া বন্ধ করে দিবা, না কি করবা? লিকুইড ফুড। হ্যাঁ সে তাকে সফট ডায়েট দিতে হবে, কার্বোহাইড্রেট রিচ ফুড দিতে হবে, যেমন বিস্কিট, পাউরুটি, এগুলো দেওয়া যেতে পারে, জুস, তারপরে পানি, এগুলো বেশি করে, দুধ, এগুলো বেশি করে খাবে। আর তারপরে আমরা কি করব, এটা হচ্ছে গেল ডায়েট। তারপরে ব্লাডার এন্ড বায়োল হ্যাবিট। ব্লাডার এন্ড বায়োলের কি করবে, তাকে কি তুমি ক্যাথেটার করে দিবা না বাথরুমে যেতে বলবা? ম্যাডাম নিজে হেঁটে বাথরুমে যাবে। যেহেতু সে হাঁটাহাঁটি করছে, তাই সে নিজে নিজে বাথরুমে যাবে এবং ব্লাডারটা ক্লিয়ার করবে। কারণ ব্লাডার ফুল থাকলে কিন্তু হেড নিচে নামতে পারবে না, ব্লাডারটা স্পেস অকুপাই করে থাকবে, সেই জন্য ব্লাডার আমাদেরকে খালি রাখতে হবে। আচ্ছা, তারপরে তাকে ব্রিদিং টেকনিকটা দেখাতে হবে। ব্রিদিং টেকনিক, যেমন তার তো পেইন হবে, পেইনটা কিন্তু ব্রিদিং টেকনিক যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু পেইনটা অনেকটা মানে রিলিফ হয়, অনেকটা কম পেইন ফিল হয়। যেমন মাকে বলতে হবে যে বুক করে শ্বাস নিবে আর বুক খালি করে শ্বাস ছাড়বে। এই টেকনিকটা যদি করে, এতে কি হবে, মায়ের পেইনও রিলিফ হবে, বাচ্চার সার্কুলেশনও ভালো হবে। কারণ এই সময়ে বাচ্চা কি হয়, একটা কন্ট্রাকশন হচ্ছে, বাচ্চা একটা ডিস্ট্রেসের মধ্যে থাকে, সেই জন্য বাচ্চার যখন কন্ট্রাকশন হয় তখন কিন্তু সাপ্লাইটা কম হয়। ইউটেরাসের যখন কন্ট্রাকশন হয় তখন সার্কুলেশন হবে, ব্লাড সাপ্লাই কম হবে বাচ্চার কাছে, ব্লাড সাপ্লাই কম হলে অক্সিজেন সাপ্লাই কম থাকবে। আর সেই কারণে আমরা এটা যদি ব্রিদিং এক্সারসাইজটা দেখাই তাহলে বাচ্চার সার্কুলেশনটা ভালো হবে। আর যদি খুব বেশি পেইন হয় তখন আমরা পেইন রিলিফ করার জন্য অ্যানালজেসিক দিতে পারি। কি অ্যানালজেসিক দেই আমরা সাধারণত? ম্যাম হ্যাঁ আমরা প্যাথিডিন। হ্যাঁ প্যাথেডিন দিতে পারি, ডাইমোনিয়াম মেথাসালফেট দিতে পারি, আর প্যাথেডিন দিতে পারি। যদি খুব বেশি পেইন হয় তাহলে আমরা প্যাথেডিন দিতে পারি। আচ্ছা, তারপরে যে অ্যাটেন্ডেন্ট থাকবে সে হচ্ছে কিছু ব্যাক ম্যাসাজ দিতে পারে, আর ওখানে একটু হট ওয়াটার দিয়ে একটু শেক দিতে পারে, এইগুলো আমরা করতে পারি। আচ্ছা, তারপরে আচ্ছা মায়ের ক্লিনলিনেস, মা একটা ওয়ার্ম শাওয়ার নিতে পারে,
এই সময়ে গোসল টোসল করে একদম ফ্রেশ হয়ে যেতে পারে। তার নিজের ড্রেস, আমরা এখানে সাধারণত লেবার রুমে আমরা কোনো ড্রেস দেই না। মায়ের যে ড্রেস, তারা যে ড্রেস নিয়ে আসে সেটাই একটা পরিষ্কার কাপড় সে পরে নেবে, একটা ওয়ার্ম শাওয়ার নেবে, নিয়ে পরিষ্কার কাপড় পরে নেবে। আচ্ছা, এরপর এই অবস্থায়, এটা আমি মেডিকেল কলেজের কথা বলছি, তার সেই লেভেলের কথা বলছি। যদি কেউ গ্রামে থাকে, যেমন আমরা কমিউনিটি ক্লিনিক গুলো যে আছে আমাদের, এখন তো আমাদের কমিউনিটি ক্লিনিক গুলোতেও ডেলিভারি হয়, তাহলে কমিউনিটি ক্লিনিক হোক বা উপজেলা হেলথ কমপ্লেক্স হোক, এইগুলোতে যদি মা থাকে তাহলে এর মধ্যেই যদি কেউ মনে করে যে এটা প্রোগ্রেস ঠিক মতো হচ্ছে না, তাকে হায়ার সেন্টারে রেফার করার দরকার আছে, তাহলে সে তাকে রেফার করবে। ঠিক আছে, এই হচ্ছে ফার্স্ট স্টেজে ম্যানেজমেন্ট। এখন আসো ফার্স্ট স্টেজে আমরা ল্যাটেন্ট ফেজে কি করবো, অ্যাক্টিভ ফেজে কি করবো। এখানে তোমার ল্যাটেন্ট ফেজ, আমি তো বললাম ল্যাটেন্ট ফেজ হচ্ছে 7 ঘন্টা থেকে 8 ঘন্টা, এরকম হচ্ছে ল্যাটেন্ট ফেজ। আচ্ছা, ল্যাটেন্ট ফেজে আমরা আওয়ারলি দেখবো। এই জেনারেল ম্যানেজমেন্ট গুলো কিন্তু থাকলোই, সব স্টেজের জন্যই জেনারেল যে ম্যানেজমেন্টটা বললাম আমি এতক্ষণ, সেই ম্যানেজমেন্ট কিন্তু থাকলো। এছাড়া এখন আমি আর কি করব, আওয়ারলি দেখবো। আওয়ারলি কি কি দেখবো, আওয়ারলি দেখবো তার কন্ট্রাকশনটা, কন্ট্রাকশন কত হচ্ছে, কতটুকু কন্ট্রাকশন থাকার কথা ল্যাটেন্ট ফেজে, মায়ের কন্ট্রাকশনটা দেখবো কতটুকু থাকে ল্যাটেন্ট ফেজে, বা ফার্স্ট স্টেজে শুরুর দিকে কতটুকু থাকে। পারবা কেউ বলতে? ম্যাম 10 থেকে 15 মিনিট পর পর আসে, 30 সেকেন্ড পর্যন্ত থাকে। 10 থেকে 15 মিনিট পর পর ল্যাটেন্ট ফেজে থাকে না, ল্যাটেন্ট ফেজে আরেকটু মানে আরেকটু কম, ধরো হাফ অ্যান আওয়ার 1 আওয়ার এরকম পর পরও আসতে পারে ল্যাটেন্ট ফেজ। হ্যাঁ, এবং ওই 20 সেকেন্ড এরকম থাকে, এরকম থাকে। তাহলে আমি কন্ট্রাকশনটা দেখবো, সেই জন্য এখানে বলা হচ্ছে যে আওয়ারলি কন্ট্রাকশনটা দেখবো। হ্যাঁ, আওয়ারলি কন্ট্রাকশন দেখবো এবং ফিটাল হার্ট রেট দেখবো। আর কি দেখবো, আওয়ারলি আমার বিপি দেখার দরকার নাই, আওয়ারলি বিপি দেখার দরকার নাই, এখানে ফিটাল হার্ট রেট আর কন্ট্রাকশন, এই দুইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এবং আমি প্রতিবারই আওয়ারলি কি খেয়াল করবো, যে মেমব্রেন রাপচার হলো কিনা। যদি অনেক সময় আর্লি মেমব্রেন রাপচার হয়, মেমব্রেন রাপচার ইউজুয়ালি কখন হওয়ার কথা বলো দেখি, ইউজুয়ালি মেমব্রেন রাপচার কখন হওয়ার কথা? ম্যাম অ্যাক্টিভ ফেজে। অ্যাক্টিভ ফেজে সাধারণত যখন একদম লেট অ্যাক্টিভ ফেজ, যখন ফুল ডাইলেট হয়ে যায়, ওই সময়টাই ফুল ডাইলেট বা ফুল ডাইলেটের কাছাকাছি 8, 9, 10 cm যখন ডাইলেটেশন হয়, তখনই মেমব্রেন রাপচার হওয়ার কথা ইউজুয়ালি, কিন্তু অনেক সময় আগেই হয়ে যায়, আর্লি রাপচার হয়, কখনো লেবার পেইন স্টার্ট হয়নি তখনই রাপচার হয়, সেটাকে কি বলে? প্রম বলে ম্যাডাম, প্রিম্যাচিউর রাপচার। হ্যাঁ, সেটা হচ্ছে প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন, প্রম। তাহলে এখানে আমরা খেয়াল করব যে কখন মেমব্রেনটা রাপচার হলো, এবং এই সব জিনিসগুলোই কিন্তু আমরা প্লট করব। কোথায় ম্যাম? প্লট করব? কার্টোগ্রাফে। কার্টোগ্রাফে আমরা সব জিনিসগুলো রেকর্ড করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই ক্ষেত্রে আমার তাহলে স্পেসিফিক ম্যানেজমেন্টটা কি হবে, এটা গেল জেনারেল ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্ট মানে হচ্ছে বাচ্চার জন্য, যে আমার ডাইলেট হলো কিনা, এখন ডেলিভারি হবে কতক্ষণ পরে, ঠিক মতো ডাইলেট যদি না হয় আমি কি করব, কন্ট্রাকশন যদি ঠিক মতো না হয় আমি কি করব, সেটা হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট। এই জাস্ট লেবারের জন্যই আমি কি করব,
আর জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে তোমার ওই যে হাঁটা চলা খাওয়া দাওয়া এই সমস্ত অ্যানালজেসিক এগুলো হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট। আর স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে আমি যদি প্রোগ্রেস আমার ঠিক মতো না হয় তাহলে আমি কি অ্যাকশন নিব। তোমাদের পার্টোগ্রাফ কি পড়ানো হয়েছে? না ম্যাম। সি ব্যাচের না ম্যাম। আচ্ছা, তাহলে তোমাদের এগুলো কখন পড়ানো? পার্টোগ্রাফ তো আমার টপিকসে নাই। আচ্ছা যাই হোক, এখন পার্টোগ্রাফে এটা প্লট করে হয় এই সব। আমি যদি দেখি যে আমার 7 ঘন্টা গেল, 7 ঘন্টা হয়ে গেল কিন্তু মায়ের সেরকম কোনো কন্ট্রাকশন নাই, সেরকম কোনো ডাইলেটেশন নাই, হয়তো 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার এরকমই হতে আছে, কন্ট্রাকশনও নাই। আচ্ছা, আমি তাহলে সেক্ষেত্রে ওয়েট করতে পারি, কারণ এটা ল্যাটেন্ট ফেজ, নট অ্যাক্টিভ ফেজ। আমি এখানে ওয়েট করতে পারি। আচ্ছা, পার্সোনাল এক্সামিনেশন আমি কতক্ষণ পর পর করবো? ম্যাডাম 4 আওয়ার পর। হ্যাঁ, 4 ঘন্টা পর পর আমি পার্সোনাল এক্সামিনেশন, 4 ঘন্টা পর পর। এছাড়া আর কখন করবো? এমনিতেই তো আমি 4 ঘন্টা পর পর করবো, এছাড়া আর কখন কখন আমি পার্সোনাল এক্সামিনেশন করবো? যদি এআরএম মানে রাপচার হয়ে যায়। হ্যাঁ, আমি দেখলাম যে হঠাৎ করে পানি নিয়ে গেল, গাশ অফ ওয়াটার বের হয়ে আসছে, তখন আমি একটা পিভি করবো। কেন পিভি করবো এই সময়? কারণ এই ওয়াটারের সাথে কর্ড বের হয়ে আসতে পারে, কর্ড, এবং কর্ড বের হয়ে আসলে কিন্তু কর্ড যদি আমি বাইরে থাকে তাহলে কিন্তু পেশেন্ট কয়েকটার মধ্যেই পেশেন্ট তো না, বাচ্চা ফিটাস ডেড হয়ে যাবে, বেবি। তাহলে কর্ড প্রোলাপস হলে আমাদেরকে আধা ঘন্টার মধ্যে বেবিকে সিজার করে বের করতে। সেজন্য আমি যখন মেমব্রেন রাপচার হবে আমি অবশ্যই পিভি করে কর্ডটা ফিল করব, 1 নাম্বার। 2 নাম্বার হলো আমি লাইকারটা, যে লাইকারটা কেমন। লাইকার মানে অ্যামনিওটিক ফ্লুইড, অ্যামনিওটিক ফ্লুইডটা কালার কিরকম কিরকম কালার হতে পারে। এর আগের দিন আমি একটু মনে হয় বলেছিলাম কি কি কালার হতে পারে। গ্রিনিশ হতে পারে। গ্রিনিশ মানে মেকোনিয়াম স্টেইন। মেকোনিয়ামটা কি? ফিটাল স্টুল। ফিটাল স্টুল। তাহলে ফিটাস স্টুল পাস করবে কখন? মায়ের পেটের ভিতরেই স্টুল পাস কি করে? না ম্যাম, করে না, করে না ম্যাম। ফিটাল ডিস্ট্রেস হলে ম্যাম। হ্যাঁ, তাহলে কখন করবে? যদি বাচ্চা কষ্টে থাকে, যদি ফিটাল ডিস্ট্রেস হয়, তাহলে বাচ্চা পেটের মধ্যেই স্টুল পাস করবে। কি হয় এখানে? যে কন্ট্রাকশনের সময় বাচ্চার হার্ট স্টিমুলেটেড হয়, ভ্যাগাস নার্ভ স্টিমুলেটেড হয়, অ্যানাল স্ফিংটারে যে ভ্যাগাস থাকে সেটাও স্টিমুলেটেড হয় এবং অ্যানাল স্ফিংটার ডাইলেট, অ্যানাল স্ফিংটার ডাইলেটেড হয়, তারপর ফিটাস স্টুল পাস করে, তাই না? তাহলে এটা কখন হয়? ভ্যাগাস নার্ভ কখন স্টিমুলেটেড হয়? যখন ফিটাল ডিস্ট্রেস হয়। তাহলে সেজন্য আমি যখন মেমব্রেন রাপচার হবে তখন আমি কিন্তু পিভি করে দেখবো। আচ্ছা, এছাড়া যদি কোনো কোনো রকম আমি কমপ্লিকেশন দেখি, সেক্ষেত্রে সেই সময়ে আমি পিভি করব। আর যদি মনে করি যে বিয়ারিং ডাউন এফেক্ট হচ্ছে, আমি বললাম ফুল ডাইলেটেড হলে কি কি সাইন আমি দেখতে পাবো? ফুল ডাইলেট হয়ে গেছে তখন কি কি সাইন পাবো? আমি মাকে দেখি, আমি পিভি হয়তো। হ্যাঁ বলো। মায়ের একটা শিভারিং হবে, একটা বিয়ারিং ডাউন এফেক্টটা অনেক বেশি হবে। তারপরে আর কি হবে? অ্যানাসটা গ্যাপ হয়ে যাবে, অ্যানাল গ্যাপিং, তাই না? এগুলো আমি
এর আগের ক্লাসে কিন্তু বলেছিলাম। তাহলে এই সাইন গুলো দেখে আমরা মানে সাসপেক্ট করতে পারি যে ফুল ডাইলেট, আমি তখন পিভি করব। এছাড়া আমি সাধারণত 4 আওয়ারলি পিভি করব। তাহলে আমি যদি দেখি যে ফুল সেরকম কোনো কন্ট্রাকশন নাই ল্যাটেন্ট ফেজে, তাহলে আমি ওয়েট করতে পারি, অবজার্ভ করতে পারি যে কন্ট্রাকশন বেশি আসার জন্য আমি মাকে রেখে দিলাম, আর কিছুই করব না। তাহলে আর অবজার্ভ কখন করব? যদি কন্ট্রাকশন বেশি আসে, যে প্রোগ্রেসিভ ইনক্রিজিং অফ কন্ট্রাকশন। কন্ট্রাকশন যদি দেখি আমি যে প্রোগ্রেসিভলি ইনক্রিজ করছে, ডিউরেশনটা কমে আসছে, ইন্টারভেলটা কমে আসছে, কন্ট্রাকশনের ডিউরেশনটা বাড়ছে, তখন আমি বুঝতে পারবো যে মা ল্যাটেন্ট ফেজ থেকে এখন অ্যাক্টিভ ফেজের দিকে যাচ্ছে। ঠিক আছে? আর যদি কোনো এই সময়ে যে কন্ট্রাকশন হচ্ছে কিন্তু ডাইলেট হচ্ছে না, যদি আমি এটা অবজার্ভ করি যে কন্ট্রাকশনটা ঠিকই আসছে কিন্তু কোনো ডাইলেটেশন নাই, তাহলে আমাকে স্টেপ নিতে হবে। যে কি স্টেপ নেব? আমরা সাধারণত কি স্টেপ নেই? অক্সিটোসিন ব্রিড দেই, মেসোপ্রোস্ট্রল দিতে পারি, মানে প্রোস্টাগ্ল্যান্ডিন, যেটা প্রোস্টাগ্ল্যান্ডিন দিতে পারি, অক্সিটোসিন ব্রিড দিতে পারি। এগুলো হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে। ঠিক আছে? তারপর অ্যাক্টিভ ফেজ। এখন অ্যাক্টিভ ফেজে চলে গেল মা, ল্যাটেন্ট ফেজ থেকে অ্যাক্টিভ ফেজে। অ্যাক্টিভ ফেজে ঠিক গেল, আমি যেই তোমাদেরকে স্লাইডে যেগুলো দেখাচ্ছি সেটা কিন্তু আমাদের ওজিএসবি গাইডলাইন, বাংলাদেশের এই ম্যাম প্রোটোকল। ভালো করে বোঝা যাচ্ছে না ম্যাম লেখাগুলো। লেখাগুলো ভালো করে বোঝা যাচ্ছে না? না ম্যাম। ওজিএসবি সার্চ দিলেই পেয়ে যাবে। আচ্ছা ম্যাম। হ্যাঁ, কি এখন কি একটু বোঝা যায়? জি ম্যাম। জি ম্যাম, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, আর তোমরা হচ্ছে ওজিএসবি গাইডলাইন যদি সার্চ দাও তাহলে পেয়ে যাবা নেটে। আচ্ছা, তাহলে এখন অ্যাক্টিভ ফেজে যদি যায় তখন আমরা কি করব? এখানে 10 মিনিটে 3টা কন্ট্রাকশন আমরা পাবো। 10 মিনিটে সাধারণত 3টা কন্ট্রাকশন, এটা হচ্ছে শেষের দিকে। 1 মিনিট পর পরই কন্ট্রাকশন আসে। 1 থেকে 2 মিনিট পর কন্ট্রাকশন আসে যখন একদম শেষ, মানে ফার্স্ট স্টেজের শেষের দিকে, এবং সেটা 45 সেকেন্ড পর্যন্ত থাকতে পারে। তাহলে আমরা অ্যাক্টিভ ফেজ আমরা বলতে পারি মোটামুটি যে 10 মিনিটে 3টা কন্ট্রাকশন এরকম। আর এই সময়ে আমরা হাফ আওয়ারলি 30 মিনিটস পর কি কি দেখবো? পিটাল হার্ট রেট দেখবো, কন্ট্রাকশন দেখবো, মায়ের পালস দেখবো। এছাড়া বিপি, টেম্পারেচার, এগুলো আমরা দেখবো 4 আওয়ারলি। বিপি দেখবো 4 আওয়ারলি, টেম্পারেচার দেখবো 4 আওয়ারলি, কিন্তু হাফ আওয়ারলি আমরা কি দেখবো? ল্যাটেন্ট ফেজে কিন্তু আমরা আওয়ারলি দেখেছিলাম কি কি? আওয়ারলি কি কি দেখেছিলাম ল্যাটেন্ট ফেজ? ম্যাম কন্ট্রাকশন দেখেছিলাম, হার্ট রেট আর কিনা। আর্লি মেমব্রেন রাপচার হচ্ছে কিনা। আওয়ারলি আমরা দেখলাম হার্ট রেট আর কন্ট্রাকশন, আর এখানে হাফ আওয়ারলি দেখবো আমরা হার্ট রেট আর কন্ট্রাকশন। এখানে যেহেতু অ্যাক্টিভ ফেজ এর জন্য আমরা হার্ট রেট, কন্ট্রাকশন হাফ আওয়ারলি দেখবো, আর পালস দেখবো ম্যাটার। আর 4 আওয়ারলি কি কি দেখবো? ওই পিভি আমরা 4 আওয়ারলি করব, এবং 4 আওয়ারলি আমরা দেখবো বিপি, ব্লাড প্রেশার, মায়ের টেম্পারেচার। ঠিক আছে? আর হচ্ছে পিভি করবো 4 আওয়ারলি। ম্যাম ব্লাড প্রেশার আর টেম্পারেচার কি 4 আওয়ারলি দেখবো? 4 আওয়ারলি ব্লাড প্রেশার, টেম্পারেচার 4 আওয়ারলি। আচ্ছা, তারপরে 4 আওয়ারলি দেখবো এবং পিভি করব। পিভি করে আবার সেই আমরা কি দেখবো? লাইকারের কালার দেখবো। ঠিক আছে? লাইকারের কালার দেখবো এবং
তোমার মেমব্রেন রাপচার না হলেও কিন্তু কি হয়, লিকিং হয়। মেমব্রেন রাপচার হয়নি হয়তো, কিন্তু কিছু লিকিং থাকতে পারে। সেটা দিয়ে আমি কিন্তু লাইটারের কালারটা বুঝতে পারবো। আর কতটুকু ডাইলেটেশন হলো সার্ভিক্স সেটা দেখবো। ডিসেন্ট অফ দ্য হেড মানে স্টেশন কোথায় আছে, হেডটা কি এখনো আমার ইসচিয়াল স্পাইনাল লেভেলে আছে, জিরোতে আছে, না মাইনাসে আছে, না প্লাস আছে, কি আছে। এই যে টাইমের সাথে সাথে হেডের ডিসেন্টটা কি ঠিক আছে, যে আমার এত ঘন্টায় এখন আমার স্টেশন থাকার কথা যেখানে, সেখানে কি স্টেশন আছে নাকি তার চেয়ে আরো কম আছে, সেটা আমাকে অবজার্ভ করতে হবে এই প্রত্যেকবার পিভিতে, পারভাজানাল এক্সামিনেশন। আচ্ছা, হার্ট রেট কত, আমি তোমাদেরকে নরমাল হার্ট রেট কত একটা ফিটাসে? ম্যাম 100 থেকে 110। হ্যাঁ, ম্যাম কত? 110 থেকে 150। 160 বিটস পার মিনিট। হ্যাঁ, 110 থেকে 150 কোথাও, 160 কোথাও। আচ্ছা ঠিক আছে, যদি মোর দেন 160 হয় তাহলে আমরা কত বলবো, কি বলবো এটা? ট্যাকিকার্ডিয়া। ম্যাম ট্যাকিকার্ডিয়া বা ফিটাল ডিস্ট্রেস। আচ্ছা, অথবা যদি লেস দেন 110 তাহলে সেটা ব্র্যাডিকার্ডিয়া ব্র্যাডি অর ফিটাল ডিস্ট্রেস, দুটোই কিন্তু ফিটাল ডিস্ট্রেস, ট্যাকিকার্ডিয়াই হোক আর ব্র্যাডিকার্ডিয়াই। তাহলে ফিটাল ডিস্ট্রেস হলে আমরা কি করব তখন? সিটিজি করব। সিটিজিটা কি? কার্ডিও টপোগ্রাফি। কার্ডিও টপোগ্রাফি মানে হলো যে ফিটাসের হার্টবিট, কার্ডিও ফিটাসের হার্টটা দেখবো হার্টবিট কত, আর টপো মানে হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন, ইউটেরাইন কন্ট্রাকশন। তাহলে এই দুইটা আমরা দেখবো যে মায়ের যখন ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে তখন হার্টবিট কত হচ্ছে ফিটাসের, প্রতিটা কন্ট্রাকশনের সাথে সাথে হার্টবিট কত, এবং কন্ট্রাকশন যখন ওভার হয়ে যাচ্ছে তখন হার্টবিটটা কত হচ্ছে। এই একটা কন্টিনিউয়াস মনিটরিং, যেমন ইসিজি করি না, যেমন ইসিজি পেপার বের হয়, সেই রকম সিটিজি করলে এরকম একটা সিটিজি পেপার বের হয়। এইটা দেখে আমরা বুঝতে পারি যে ইউজুয়ালি কি হওয়ার কথা, কন্ট্রাকশনের সময় হার্টবিট কি হওয়ার কথা, ফিটাসের হার্টবিট বাড়ার কথা। বাড়ার কথা মানে ট্যাকিকার্ডিয়া হওয়ার কথা, অথবা ব্র্যাডিকার্ডিয়া হওয়ার কথা। সাধারণত কমে যায়, হ্যাঁ হার্টবিট কমে যায়। তার মানে কি, ডিস্ট্রেসে থাকে বাচ্চা। যখন মায়ের কন্ট্রাকশন হবে তখন বাচ্চা ডিস্ট্রেসে থাকবে, যখনই কন্ট্রাকশন ওভার হয়ে যাবে তখন আবার হার্টবিটটা আগের জায়গায় ফিরে আসবে। ইউজুয়ালি ব্র্যাডিকার্ডিয়া হয়, কম হয়, হার্টবিটটা কম হয়। তারপরে যখন কন্ট্রাকশনটা ওভার হয়ে যায় তখন আস্তে আস্তে 1-2 সেকেন্ডের মধ্যেই আবার সে নর্মাল যে তার হার্টবিট সেটাতে চলে আসে। তাহলে যদি সে এটা কোপ করতে পারে যে সে যে হার্টবিটটা কমে গেল, আবার কন্ট্রাকশন ওভার হয়ে যাওয়ার সাথে সাথে সে আবার তার নর্মাল হার্টবিটে ফিরে আসলো, যদি এটা পারে তাহলে আমরা মনে করব যে ফিটাসের কন্ডিশন ভালো। কিন্তু যখনই আমরা দেখব যে কন্ট্রাকশন ওভার হয়ে যাওয়ার পরেও ফিটাস কিন্তু তার নর্মাল হার্ট রেটে ফিরতে পারছে না, ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে, অথবা কিছু কিছু সিচুয়েশনে ট্যাকিকার্ডিয়া হতে পারে, তাহলে হচ্ছে মোট কথা ফিটাল, তখনই আমি বুঝবো যে ফিটাস এখন ডিস্ট্রেস আছে, ফিটাল ডিস্ট্রেস হচ্ছে, তখন কিন্তু আমি আর ওয়েট করবো না। তাহলে এই যে কন্টিনিউয়াস সিটিজি দিয়ে আমি মনিটর করতে পারি, এটা হলো সিটিজি। তোমাদের যেমন এমবিবিএস লেভেলে পার্টোগ্রাফ দেওয়া হয়, পোস্ট গ্রাজুয়েশন লেভেলে তেমন সিটিজি পেপার দেওয়া হয় পরীক্ষার সময় আর কি, এফসিপিএস বা এমএস এই সময় সিটিজি পেপার দেওয়া হয়। তোমাদেরকে সিটিজি পেপার দেওয়া হয় না, তোমাদেরকে শুধু পার্টোগ্রাফটাই দেওয়া, তাই তোমাদেরকে পার্টোগ্রাফটা ভালো করে শিখতে হবে। আচ্ছা ঠিক আছে। আর এছাড়া আর কোনো কমপ্লিকেটেড প্রেগনেন্সি যদি হয়, হাই রিস্ক প্রেগনেন্সি যদি হয়, সেগুলোকে আমরা লেবারে সিটিজি করি। শুধু লেবারেই না, আমরা
প্রেগনেন্সিতেও আমরা সিটিজি করে দেখি যে ফিটাসের কি অবস্থা। হাই রিস্ক যেগুলো প্রেগনেন্সি সেগুলোতে আমরা সিটিজি। আচ্ছা, এই গেল তোমার এখানে অ্যাক্টিভ ফেজের তোমার জেনারেল ম্যানেজমেন্ট। এখন আসো স্পেসিফিক ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি করব? স্পেসিফিক ম্যানেজমেন্টে আবার সেই একই কথা, মায়ের ওই ব্লাডার বাওয়েল ক্লিয়ার আছে কিনা সেটা অবজার্ভ করব, এবং সার্ভিক্সের পিভি করে আমি যেটা কন্ডিশন পেলাম যে কতটুকু ডাইলেটেশন হলো বা স্টেশন কতটুকু আসলো, সেইটা যদি ওই ডিউরেশনের সাথে লেবারের যে ডিউরেশন কয়েক ঘন্টা হলো লেবার, তার সাথে যদি করসপন্ড না করে, কন্ট্রাকশন যদি কম থাকে, ডাইলেটেশন যদি কন্ট্রাকশনের সাথে সিমিলার না হয়, তাহলে আমাকে কিছু ম্যানেজমেন্ট নিতে হবে। যেমন আমি ওই যে আবার বললাম অক্সিটোসিন ড্রিপ দিতে পারি, এআরএম করতে পারি। এআরএম মানে কি? আর্টিফিশিয়াল রাপচার অফ মানে যেই মেমব্রেনটা নর্মালি ন্যাচারালি রাপচার হওয়ার কথা, সেটা ন্যাচারালি রাপচার হওয়া পর্যন্ত আমি ওয়েট না করে আগেই রাপচার করে দিতে পারি। কেন? অক্সিটোসিন ড্রিপ দেওয়ার আগে আমরা মেমব্রেনটা ইউজুয়ালি রাপচার করে দেই। তার কারণ কি? কারণ হলো আমি দেখতে চাই যে লাইকারটা কেমন আছে। লাইকার কি অলরেডি মেকোনিয়াম স্টেইন নাকি ব্লাড স্টেইন না কি? যদি লাইকার খারাপ থাকে, মেকোনিয়াম স্টেইন থাকে বা ব্লাড স্টেইন থাকে, তাহলে আমি আর অক্সিটোসিন ড্রিপ দিব না। কেন? অক্সিটোসিন ড্রিপ দিলে কি হবে? ফিটাল স্ট্রেস হবে। অক্সিটোসিন কি কাজ করে? কন্ট্রাকশন অফ দ্য কন্ট্রাকশন। হ্যাঁ, ইউটেরাসের কন্ট্রাকশন করে। ইউটেরাসের কন্ট্রাকশন করে আর কি ড্রাগ বলো তো? প্রোস্টাগ্ল্যান্ডিন। হ্যাঁ, অক্সিটোসিন, আর্গোমেট্রিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এই ড্রাগগুলো ইউটেরাসের কন্ট্রাকশন করে। কিন্তু আমরা প্রেগন্যান্সি লেবারে আমরা সাধারণত অক্সিটোসিন ড্রিপ দেই, স্যালাইনের ড্রিপ মানে হচ্ছে স্যালাইনের মধ্যে দিয়ে দেই, এবং এইটা স্যালাইন ব্যাগের মধ্যে একটা অ্যাম্পল দিয়ে দেই ইনজেকশন ব্যাগের ভিতরে, এবং এটা ড্রপ মেনটেন করি। আমরা ইউজুয়ালি 20 ড্রপে শুরু করি। হাফ আওয়ার পরে পেশেন্টের ফিটাল হার্ট রেট, কন্ট্রাকশন এগুলো দেখে দেখে হাফ আওয়ারলি আমরা 10 ড্রপ করে ইনক্রিজ করি আপ টু 40 ড্রপ পর্যন্ত। প্রথমে আমি 20 ড্রপে শুরু করলাম, তারপরে আধা ঘন্টা পরে দেখলাম কেমন কন্ট্রাকশন। যদি কন্ট্রাকশন ঠিক না থাকে আমি আরো 10 বাড়াইলাম, 30। তারপরে আধা ঘন্টা পরে আবার যদি বাড়ানোর দরকার হয় 40। এই পর্যন্ত আমি বাড়াইতে পারি অক্সিটোসিন। এটাই হলো অক্সিটোসিন ড্রিপ। এবং অক্সিটোসিন ড্রিপটা দেওয়ার আগে আমি অবশ্যই কনফার্ম করবো ফিটাল ডিস্ট্রেস আছে কিনা। যদি এমনিতেই ফিটাল ডিস্ট্রেস থাকে, তাহলে আমি যদি আবার অক্সিটোসিন ড্রিপ দিই, তাহলে কি হবে? ফিটাল ডিস্ট্রেসটা আরো বেড়ে যাবে। আর এই সময় আমি মাকে অক্সিজেন দিতে পারি। যদি মনে করি যে হার্টবিট ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে বা ট্যাকিকার্ডিয়া হচ্ছে, তাহলে আমি কিন্তু অক্সিজেন দিতে পারি মা। ঠিক আছে? অ্যাক্টিভ ফেজে চলে গেলে এখান থেকে কিন্তু আমার আর ফিরার কোনো চান্স নাই। ল্যাটেন্ট ফেজে আমি যেমন অবজার্ভ করতে পারি যে আজকে আচ্ছা ঠিক আছে, আজকে হলো না 1-2 সেন্টিমিটার হয়ে আছে, আচ্ছা থাকুক, দেখি কালকে আবার যদি হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যেই দেখা যায় যে আবার তার কন্ট্রাকশন বেড়ে যায় এবং পরে অ্যাক্টিভ ফেজে চলে যায়। কিন্তু যখন মা অ্যাক্টিভ ফেজে, তখন কিন্তু আমার আর ওয়েট করার কোনো চান্স নাই। একে লেবার যেভাবে প্রোগ্রেস করার কথা, যে পার আওয়ারে কত সেন্টিমিটার ডাইলেটেশন হয়? 1 সেন্টিমিটার। পার আওয়ারে 1 সেন্টিমিটার ডাইলেটেশন হওয়ার কথা। এবং সেই জন্যই বলা হচ্ছে যে ল্যাটেন্ট ফেজ হচ্ছে 4 সেন্টিমিটার থেকে বা 5 সেন্টিমিটার থেকে, তাই না? এই অ্যাক্টিভ ফেজ হচ্ছে 4 সেন্টিমিটারের পর থেকে বা 5 সেন্টিমিটারের পর থেকে। তাহলে 5 থেকে 10 সেন্টিমিটার হলে আমার এখানে 4 থেকে 5। যদি আমি পার আওয়ারে 1 সেন্টিমিটারও ধরি, তাও আমার 4 থেকে 5 ঘন্টা লাগে। ইউজুয়ালি 4 ঘন্টা 5 ঘন্টাও লাগতে পারে। এর মধ্যেই কিন্তু মায়ের ফুল ডাইলেট হয়ে যাওয়ার কথা। যদি না হয়
তাহলে আমি কোনো জায়গায় যদি আমি প্রোগ্রেস স্লো মনে করি, যে কন্ট্রাকশন কম, ডাইলেটেশন কম, ফিটাসের ডিসেন্ট কম, মানে এখানে এখনো মাইনাস বা স্টেশন যত হওয়ার কথা তত নয়, তখন আমি এই যে অ্যাকশনে যাব, অ্যাকশন লাইন। এখানে পার্টোগ্রাফে দেখবা যে অ্যালার্ট লাইন, অ্যাকশন লাইন এরকম আছে। যখন অ্যালার্ট লাইন ক্রস করে যাবে তখন আমি অ্যালার্ট হয়ে যাবো যে না, এর প্রোগ্রেসটা স্লো। আবার যখন অ্যাকশন লাইন ক্রস করে যাবে তখন বুঝতে হবে আমাকে অ্যাকশন নিতে হবে, হয় ড্রিপ দিব, না হলে সিজারে চলে যাব, এরকম আমাকে ডিসিশন নিতে হবে। তাহলে এই ম্যানেজমেন্টটা আমাকে এখানে অ্যাক্টিভ ফেজে করতে হবে। তাহলে ফার্স্ট স্টেজ শেষ, ঠিক আছে? ইয়েস ম্যাম। ম্যাম অ্যান্টিসিপেটেড মানে কি? হ্যাঁ, অ্যান্টিসিপেটেড মানে কি? কোনটা বুঝতে পারলাম না, আবার বলো। অ্যান্টিসিপেটেড মানে বাড়ানো, অ্যান্টিসিপেটেড। এগুলো প্রশ্ন। কোথায় অ্যান্টিসিপেটেড কোথায় পেলা? ওই এটার মধ্যে নাকি? স্পেশাল ম্যানেজমেন্ট ছিল যে অ্যান্টিসিপেটেড ওয়ান সেন্টিমিটার। অ্যান্টিসিপেটেড কোথায়? স্পেসিফিক ম্যানেজমেন্টে? জি ম্যাডাম। কোন লাইনটাতে বলো তো? হ্যাঁ, প্রেসটা আর কি বাড়লো কিনা এটাই, এই জিনিসটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে এখন কি একটা বেজে গেছে? তোমাদের তো বোধহয় সেকেন্ড ক্লাস, নেক্সট ক্লাস আছে না? জি ম্যাম, একটা বেজে গেছে। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম ক্লাস আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে কি শেষ করবো? হ্যাঁ ম্যাম। সেকেন্ড থার্ড শেষ থেকে গেল। সেকেন্ডে আমার তেমন কিছু নাই, কারণ সেকেন্ড আমি অলরেডি পড়িয়ে ফেলেছি। ডেলিভারি কিভাবে হবে সেটা আমি অলরেডি পড়ানো শেষ, একটু শুধু জেনারেল ম্যানেজমেন্ট কিছু আছে এগুলো। আর তারপরে থার্ড স্টেজটা ভালো, থার্ড স্টেজটা পরীক্ষায় রিটেনে আসে এবং তোমার ভাইভাতে অবশ্যই জিজ্ঞেস করে। যেমন থার্ড স্টেজ না পারলেও তোমার এই যে পার্টোগ্রাফিটা, শুধু পার্টোগ্রাফির ছবিটা দেখা, এই যে দেখো অ্যালার্ট লাইন আছে, অ্যাকশন লাইন আছে, এখানে আমার সব কিছু এখানে আমি প্লট করবো। যেমন এখানে মেমনের রাপচার হলো কিনা, এখানে ডিসেন্ট কতটুকু, ফিটাসের ডিসেন্ট কতটুকু এবং সার্ভাইকাল ডায়ালেটেশন কতটুকু। এইখানে দেখো কন্ট্রাকশন, এটা কন্ট্রাকশন। এখানে ইউরিন আউটপুট, বিপি আছে, পালস আছে, সবগুলো এই গ্রাফের মধ্যে পড়বে। এবং এই লাইন দেখেই তুমি এক নজরেই বলতে পারবা যে এটাকে আমাকে এখন অক্সিটোসিন ড্রিপ দিতে হবে, এটাকে আমাকে এখন সিজার করতে হবে, অথবা এটা আমার এখন নর্মাল ডেলিভারি হয়ে যাবে এত ঘন্টার মধ্যে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে শেষ করলাম। থ্যাংক ইউ। জি ম্যাম, আসসালামু আলাইকুম।